কথিকা টু চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলছে কাজী আনোয়ার হোসেন রচিত মাসুদ রানা সিরিজের একটি উপন্যাস দুঃসাহসিক। আজ পাঠ করছি চতুর্থ পর্ব। 9। ফটো ইলেকট্রিক সেল পরিচালিত কাঁচের দরজা আপনা আপনি খুলে গেল রানা এগোতেই। ধীর পায়ে ঢুকল রানা হোটেল সিসিলে। ধীরে ধীরে বন্ধ হয়ে গেল দরজাটা পেছনে। ওর মনে হলো সিংহের খাঁচায় ঢুকে পড়েছে যেন। হংকংকে দুর্বৃত্তের স্বর্গ বলা হলেও তাও খানিকটা খোলামেলা। ম্যাকাও পৌঁছে রানা অনুভব করল চারদিকটা যেন বন্ধ। পঙ্কিল পাপের দুর্গন্ধ উঠে দূষিত হয়ে গেছে যেন এখানকার আকাশ বাতাস। বুক ভরে শ্বাস নেওয়া যায় না। কেমন যেন অসহায় বোধ করল সে। বুঝল এখানকার একমাত্র আইন হচ্ছে ওয়েবলি অ্যান্ড স্কট। পারবে সে টিকে থাকতে? 3 ডেকার এসএস টাকশিং স্টিমারে উঠেই রানা একটা পরিচিত মুখ দেখতে পেয়েছিল 1 সেকেন্ডের জন্যে। লোবো। সেও চলেছে ম্যাকাও রানার সাথে সাথে। পুরো 3 ঘন্টা লাগলো এই 40 মাইল পথ অতিক্রম করতে। এর মধ্যে লোবোর ছায়াও দেখতে পাওয়া যায়নি আর। প্রকাণ্ড 9 তলা হোটেল সিসিলের হোটেল হচ্ছে কেবল 8ম ও 9ম তলাটা। বাকি সমস্ত তলায় বিভিন্ন রকমের দেশি বিদেশি জুয়ার ব্যবস্থা। প্রত্যেকটা তলা ঘুরে দেখতে দেখতে উপরে উঠতে থাকলো রানা সিঁড়ি বেয়ে। লিফট অবশ্য আছে একটা, কিন্তু প্রায়ই অকেজো হয়ে থাকে। 7ম তলায় খেলা হয় সবচাইতে উঁচু স্টেকে। ধাপে ধাপে বাড়তে থাকে স্টেক 1 তলা, 2 তলা, 3 তলা করে। হঠাৎ চমকে উঠল রানা। মায়া না? কোণের একটা টেবিলে একজন বৃদ্ধ লোকের সঙ্গে বসে আছে মায়া ওয়াং। রানার দিকে একবার চেয়ে যেন চিনতেই পারেনি, এমনই ভাবে মুখ ঘুরিয়ে নিল মায়া। কিন্তু বৃদ্ধ চীনায় স্থির দৃষ্টিতে লক্ষ্য করছে তাকে। নিশ্চয়ই চ্যাং। এ লোক চ্যাং ছাড়া আর কেউ নয়। লাফিয়ে উঠল রানার বুকের ভেতর এক ঝলক রক্ত। যেন সম্মোহন করছে এমনই তীক্ষ্ণ চ্যাংয়ের দৃষ্টি স্থির হয়ে আছে রানার চোখে। রানাও পাল্টা লক্ষ্য করল ওকে আপাদমস্তক। মাথা ভর্তি টাক, শক্ত সমর্থ চেহারা, চিবুকে অল্প খানিকটা কাঁচা পাকা দাড়ি, শান্টুং সিল্কের শার্ট আর গ্যাভার্ডিনের ঢোলা স্যুট পরনে। কান দুটো অস্বাভাবিক বড়। মনের মধ্যে গেঁথে নিল রানা ছবিটা। তারপর ঘুরে হাঁটতে থাকলো সিঁড়ির দিকে। পুরো ঘরটা পেরিয়ে তারপর 8ম তলার সিঁড়ি। কারণটা সহজেই বুঝতে পারল রানা। হোটেলের গেস্টকে ঢুকতে বা বেরোতে হলে প্রত্যেকটা জুয়ার টেবিলের পাশ দিয়ে আসতে যেতে হবে। ফলে তার পক্ষে লোভ সংবরণ করা শক্ত হবে। সিঁড়ির কাছে গিয়ে একবার ফিরে চাইল রানা। দেখল এখনও তেমনি ভাবে তার দিকে চেয়ে আছে দস্যু চ্যাং। 8ম তলায় 2 কামরার একখানা চমৎকার সুইট রিজার্ভ করা আছে রানার জন্যে। সব ব্যবস্থা প্রথম শ্রেণীর। একটা বেডরুম, একটা লিভিং রুম, পুরো কার্পেটে মোড়া। বেডরুমের সঙ্গে সমুদ্রের দিকে মুখ করা ব্যালকনি আছে একটা। রানা ভাবল একটু অতিরিক্ত খাতির হয়ে যাচ্ছে না? তবে কি ওরা কিছুই সন্দেহ করেনি, নাকি খাঁচায় ঢুকিয়ে নিয়ে খেলা দেখতে চাইছে? স্টিমারেই খাওয়া দাওয়া সেরে নিয়েছিল রানা। ঘড়িতে বাজছে রাত 12টা। শহরটা ঘুরে ফিরে সব গলি ঘুচি চিনে নেয়ার প্রবল ইচ্ছেটাকে চাটি মেরে দাবিয়ে দিল সে। আর কোনো কাজ নয়, বিশ্রাম নিতে হবে আজ। ঠিক রাত 2টোর সময় কিসের শব্দে ঘুম ভেঙে গেল রানার। মনে হলো কেউ যেন টোকা দিল দরজায়। স্লিপিং গাউন পরা ছিল। পিস্তলটা কোমরে গুজে নিয়ে খালি পায়ে দরজার পাশে এসে দাঁড়ালো রানা। কান পাতল দরজার গায়ে। একটা মৃদু পদশব্দ মিলিয়ে যাচ্ছে দূরে। নিঃশব্দে হাতল ঘুরিয়ে দরজা খুলল রানা। মাথাটা বের করল বাইরে। দেখল করিডোর ধরে হেঁটে চলে যাচ্ছে একটি মেয়ে, খালি পায়ে। চিনতে পারল সে, মায়া ওয়াং। হাঁটুর নিচ পর্যন্ত ঝুলছে একটা ঢোলা নাইট গাউন। নিঃশব্দে বেরিয়ে এলো রানা ঘর থেকে। দরজাটা আস্তে করে বন্ধ করে দিল। তারপর চলল মায়ার পিছু পিছু। একবার পিছু ফিরে ঠোঁটের উপর আঙুল রাখল মায়া। তারপর ডান ধারে মোড় নিল। দ্রুত পায়ে এগিয়ে গেল রানা জনশূন্য করিডোর ধরে। এবার 9ম তলা সিঁড়ি ধরে উঠছে মায়া। রানা উঠে এলো পিছন পিছন। 9ম তলার একটা বন্ধ দরজার সামনে গিয়ে দাঁড়ালো মায়া ওয়াং। ওর পিঠের কাছে রানা। আরেকবার পেছন ফিরে ঠোঁটের উপর আঙুল রাখল মায়া। রানা মাথা ঝাঁকালো। ঠেলা দিতেই দরজা খুলে গেল। ঘরে ঢুকে দরজায় তালা দিয়ে দিল মায়া। হাত ধরে টেনে নিয়ে এলো রানাকে ঘরের মাঝখানে।
রানা বলল, কি ব্যাপার মায়া, হঠাৎ এত রাতে? চুপ, আস্তে কথা বলো, চাপা গলায় বলল মায়া। পাশের ঘরেই চ্যাং, তোমার পাশের ঘরে লোবো। তুমি তো নিশ্চিন্তে ঘুমাচ্ছ, এদিকে আমি ছটফট করে মরছি। না জানি কি বিপদ ঝুলছে তোমার মাথার উপর। ওরা তোমাকে সন্দেহ করেছে রানা। তুমি কি করে জানলে? আগে বসো, তারপর বলছি। রানাকে ইতস্তত করতে দেখে বলল, নিশ্চিন্তে বসো, এই ঘরে মাইক্রোফোন নেই, আস্তে কথা বললে টের পাবে না কেউ। একটা সোফায় বসে পড়ল রানা। তার পাশে বসল মায়া ওয়াং। গায়ে সুগন্ধি সাবানের সুবাস। পাশে শোবার ঘর থেকে হালকা আলো এসে পড়েছে এ ঘরে। সুন্দর লাগছে রানার মায়াকে। তুমি জানলে কি করে? আবার জিজ্ঞেস করল রানা। আজ সন্ধ্যের পর থেকেই খুব বিচলিত দেখছিলাম চ্যাংকে। তুমি যখন এলে তখন ভালো মতো তোমাকে লক্ষ্য করে আমাকে বলল, এই লোক কিছুতেই চোর হতে পারে না। হাজার হাজার চোর ডাকাত খুনি দেখেছি আমি, এ নিশ্চয়ই পুলিশের লোক। আইনের বিরুদ্ধে গেলে চেহারার যে ছাপ পড়ে, এর চেহারায় সে ছাপ নেই। তুমি খাল কেটে কুমির এনেছ মায়া। আমি বললাম, খতম করে দিন না, তাহলেই তো চুকে যায়। চ্যাং বলল, দাঁড়াও, দেখা যাক ঝুড়িতে করে কি সাপ এনেছে এই নতুন সাপুড়ে। আমার মুঠি থেকে আর বেরোতে হবে না। লিওং ওর আসল পরিচয় বের করে ফেলবে 3 দিনের মধ্যেই। তারপর অবস্থা বুঝে ব্যবস্থা। ব্যাটা বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে এসেছে। চাল করেছে বলে লিওংকে যে নোট দিয়েছিল, আমাদের এক্সপার্ট পরীক্ষা করে রায় দিয়েছে ওগুলো 100% খাঁটি। আমি জিজ্ঞেস করলাম, কিন্তু ওর আসল মতলব কি? চ্যাং বলল, সেটা বের করতে অসুবিধা হবে না, আমাদের সাবধান থাকতে হবে। এই পর্যন্ত বলে থামল মায়া। রানার দিকে অদ্ভুত এক দৃষ্টিতে চাইল, তারপর বলল, এখনও সময় আছে, পালিয়ে যাও তুমি রানা। আজ কেবল তোমার জন্যই বাড়ি যায়নি চ্যাং, আমাকেও রেখে দিয়েছে এই হোটেলে। তোমাকে চিবিয়ে খেয়ে ফেলবেও। 1 বছর পর এই প্রথম হোটেলে রাত কাটাচ্ছে। তুমি কল্পনাও করতে পারবে না কতখানি বিচলিত হয়ে পড়েছ। অথচ বিচলিত হওয়ার কিছুই নেই। আমার বিরুদ্ধে কিছুই খুঁজে পাবে না লিওং, কোনোভাবে। খিলখিল করে হেসে উঠল মায়া। মনে হচ্ছে চ্যাংয়ের সামনে দাঁড়িয়ে কৈফিয়ত দিচ্ছ। তোমাকে কে জিজ্ঞেস করেছে তোমার আসল পরিচয়? আমি তোমার সম্পর্কে কিচ্ছু জানতে চাই না। তুমি চোর হলেই বা আমার কি, আর পুলিশ হলেই বা কি, কিছুই যায় আসে না। কথা ছিল আমাকে উদ্ধার করবে এদের কবল থেকে। তার আগেই যাতে খতম না হয়ে যাও তাই সাবধান করে দিলাম। আমিও তোমার সাথে জড়িয়ে আছি কি না? পালিয়ে যেতে বলছো তাই যেতাম। ওদের ভাবগতিক আমারও ভালো লাগছে না। তোমাকে কথা না দিলে আর তোমার ব্ল্যাকমেলিংয়ের ভয়ে আধমরা হয়ে না থাকলে আমি অনেক আগেই কেটে পড়তাম। আসতেই হলো, পাছে তুমি আবার চ্যাংকে বলে দাও যে গুপ্তধনের সন্ধান আমি জানি। তাই এবার আবার হেসে উঠল মায়া। পাগলের মতো খিলখিল করে হাসল কিছুক্ষণ, তারপর দম নিয়ে বলল, তুমি একটা বুদ্ধু। কেন? অবাক হয়ে চাইল রানা মায়ার মুখের দিকে। চলো, পাশের ঘরে চলো বলছি। উঠে দাঁড়িয়ে 2 হাত ধরে টেনে তুলল সে রানাকে সোফা থেকে। তারপর যেন বল ডান্স করছে এমনই ভাবে তালে তালে স্টেপিং করে নিয়ে গেল ওকে শোবার ঘরে, মুখে দুষ্টামের চাপা হাসি। আমি তোমার সব কথা জানি রানা, বলল মায়া খাটের কিনারায় বসে। কি জানো? তুমি দুঃসাহসী এক বাঙালি স্পাই, মাসুদ রানা, এসেছ চ্যাংকে ধ্বংস করতে। চমকে উঠল রানা। মায়া জানল কি করে? ব্যাপার কি? তবে কি সব প্রকাশ পেয়ে গেছে এদের কাছে? বলবো কি করে জানলাম? জলদি বলো, তাগিদ দিল রানা। গতকাল স্টিমারে তোমার পরিচিত একজন লোক বলল সব কথা। কোনো বিপদ দেখলে যেন আগে থেকে সাবধান করি তোমাকে। সেই ব্যাপারে অনেক অনুরোধ উপরোধ করল। তুমি নাকি তাদের রাষ্ট্রীয় অতিথি। কে হতে পারে? অবাক হয়ে যায় রানা। সে জানল কি করে যে মায়ার সাহায্য পাওয়া যাবেই? কি নাম তার? জিজ্ঞেস করল রানা। অধৈর্য হয়ে উঠেছে সে। কে বলল মায়াকে এসব কথা? নামটা জানবার জন্যে অস্থির হয়ে উঠল ওর মন। চুপচাপ কিছুক্ষণ রানার অস্থিরতা উপভোগ করে মৃদু হাসল মায়া। বলল, লিউ ফুচুং, তোমার সেই বন্ধু। ও নাকি সেদিন রিপালস বে হোটেলে আমাদের সমস্ত কথাবার্তা টেপ করে নিয়েছিল তোমার অজান্তে। আচ্ছা, আশ্চর্য তো, আমাকে বলেনি কিছু।
তুমিও তো বলনি ওকে কিছু, তুমিও তো সব ব্যাপারে চেপে গেছো ওর কাছে। বলিনি, সে কেবল তোমার জন্যে মায়া, বললেই আমাকে দেশে ফেরত পাঠিয়ে দিত, সেই ভয়ে বলিনি, তাহলে তোমাকে রক্ষার আর কোনো পথ থাকতো না। আমি তা জানি, ফুচুংও জানে, মনে মনে সব জানতার হাসি হাসছে সে, আর এই একটা ব্যাপারে তোমাকে ঠকাতে পেরে খুব পুলকিত হচ্ছে। কিন্তু আমার জন্য এই ভয়ঙ্কর বিপদের মুখে জেনে শুনে কেন ঝাঁপ দিলে তুমি রানা? কি হতো একটা মেয়েকে উদ্ধার করতে এগিয়ে না এলে? একটা দস্যুকণার জীবনের কি দাম আছে? তোমার কাজ তো হাসিল হয়েই গিয়েছিল। এত বড় একটা বিপদের মুখে তুমি এগিয়ে এসেছো কেবল আমারই জন্যে। ভাবতে আশ্চর্য লাগছে আমার, অদ্ভুত লাগছে, ধন্য মনে হচ্ছে নিজেকে, সেই সাথে আবার ভয়ও হচ্ছে। স্বার্থপরের মতো তোমাকে এসব ব্যাপারে না জড়ালেই বোধহয় ভালো করতাম। ভয় হচ্ছে। পাশের ঘরে টেলিফোনের ক্রিং ক্রিং শব্দে একসাথে চমকে উঠল ওরা দুজন। কি মনে করে ছাদের দিকে চেয়েই এক লাফে ঘরের এক কোণে সরে গেল রানা। মায়া? রানার কণ্ঠে উত্তেজিত জরুরি ভাব। এই ঘরের ছাদে লেন্স কিসের? নিশ্চয়ই ক্লোজ সার্কিট টেলিভিশনের ক্যামেরা। আমরা ধরা পড়ে গেছি মায়া, কেউ আমাদের দেখে ফেলেছে, এখন সংবাদ দিচ্ছে চ্যাংকে। ভয়ে পাংশু হয়ে গেল মায়ার মুখ। অস্ফুট কণ্ঠে বলল, এখন উপায়? উপায় আছে, অত ভয় পেও না। তুমি কিছু না জানার ভান করবে, একেবারে ন্যাকা বনে যাবে। আমি ব্যালকনি দিয়ে পাইপ বেয়ে নেমে যাচ্ছি, কার্নিশ ধরে চলে যাব আমার ঘরে। এত উঁচু থেকে যদি পড়ে যাও? রানার একটা হাত ধরল মায়া। ওসব ভাববার সময় নেই এখন, কোনো ভয় নেই, বুঝতে পেরেছ? হাসল রানা অভয় দিয়ে। দেয়াল ঘেঁষে ঘেঁষে এগিয়ে ব্যালকনির অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। ওয়ালথারটা দাঁতে চেপে সরসর করে নেমে গেল সে পাইপ বেয়ে। ওর ঘরের ঠিক আগের ঘরটায় দেখা গেল বাতি জ্বলছে। উকি দিয়ে দেখল রানা, দরজা দুপাট খোলা। 10 মিনিট পর ঘুমিয়ে পড়ল রানা নিজের বিছানায়। বিশ্রাম দরকার। 10 পরদিন ঠিক রাত 8টায় কাপড় পরে নেমে এলো রানা 7ম তলায়। সকালে স্যার উইনস্টন চার্চিলের চাচা লর্ড জন স্পেন্সার চার্চিলের কবর আর সেন্ট পলস ক্যাথিড্রাল দেখার ছুতোয় বেরিয়ে পুরো শহরটা ভালোমতো দেখে এসেছে রানা। সাথে অবশ্য ছায়ের মতো অনুসরণ করেছে চ্যাংয়ের লোক। কেয়ার করেনি সে। দুপুরে খাওয়া দাওয়া সেরে নিশ্চিন্তে ঘুমিয়েছে ঝাড়া 3 ঘন্টা। বিকেলে ব্যালকনিতে বসে বসে দেখেছে সারি সারি সাম্পানের পেছনে অপূর্ব এক রক্তিম সূর্যাস্ত। সিগালগুলো চলে গেছে ওদের আস্তানায়। কালো হয়ে এসেছে বিকেলের প্রসন্ন মুখ। কেন জানি অকারণেই মনটা খারাপ হয়ে গেছে রানার। বিরাট বিশ্বজগতের তুলনায় সে যে কত ক্ষুদ্র উপলব্ধি করেছে সে বিমর্ষ চিত্তে। নিচে নেমেই ডিনার অর্ডার দিল রানা। গ্রিলড ম্যাকাও পিজন আর নারকেল তেলে ভাজা আফ্রিকান চিকেনের ঝাল পর্তুগিজ ডিশ। ঘাড় ফিরিয়ে চেয়ে দেখল বারের পাশে ব্ল্যাক জ্যাক টেবিলটা খালি। সারাটা ফ্লোরেই একটা খালি খালি ভাব। জমে উঠবে 8:30টার পর। প্রকাণ্ড হোটেল সিসিল সরগরম হয়ে উঠবে তখন নানান জাতের মানুষের নানান রকম উন্মত্ততায়। রানা লক্ষ্য করেছে হোটেলে ঢুকবার বা বেরোবার একমাত্র পথ হচ্ছে জুয়া খেলার হলঘরের মধ্যে দিয়ে। এই একমাত্র পথে ওপর নিচে ওঠানামা করতে হলে অতি বড় সংযমী পুরুষের পক্ষেও জুয়া খেলার লোভ থেকে আত্মসংবরণ করা শক্ত হয়ে পড়বে। খেলা মানেই হারা। আর আছে সশস্ত্র রক্ষী, শক্ত সমর্থ চেহারার চৌকস লোক, কোমরের রিভলভার আর গুলি ভর্তি বেল্ট। নির্বিকার ভঙ্গিতে যত্রতত্র ঘুরে বেড়াচ্ছে ওরা। চারদিকে তীক্ষ্ণ নজর, ক্লান্তি আর একঘেয়েমির ছাপ প্রত্যেকটি জুয়ারের চোখে মুখে, বসবার ভঙ্গিতে। বেশিরভাগই স্ত্রীলোক। চমৎকার ডিনার শেষে চমৎকার পুডিং, তারপর এলো কফি। ডিনারের ফাঁকে ফাঁকে প্রশ্ন করে জেনে নিল রানা চ্যাং নেই হোটেলে। ডিনার শেষ করে ঘড়ির দিকে চাইল সে। 8:20। একটা কোক হাতে নিয়ে আরাম করে বসল সে পা ছড়িয়ে। রানা ভাবছে এখন পর্যন্ত আক্রমণের কোনো লক্ষণ যখন নেই তখন বোধহয় টের পায়নি ওরা কিছু। কিন্তু ব্ল্যাকজ্যাক খেলা শেষে কি হবে? কিভাবে শুরু হবে আসল ঘটনাটা? ফুচুংকে কিছু জানিয়ে আসতে পারেনি সে। ও কি ধরা পড়ল? ওকে যে ম্যাকাও পাঠানো হয়েছে সে খবর কি পেল চাইনিজ সিক্রেট সার্ভিস? ঠিক সময় মতো যদি সাহায্য না আসে তাহলে? দেখা যাক, যা হবার হবে। গা ঝাড়া দিয়ে উঠে পড়ল রানা।
দেখল ব্ল্যাক জ্যাক টেবিলে এসে দাঁড়িয়েছে একটি মেয়ে। দৃঢ় পদক্ষেপে এগিয়ে গেল রানা সেই টেবিলের দিকে। সামনাসামনি হতেই মুচকি হাসল মেয়েটি। সারাদিন আজ রানা অপেক্ষা করেছে এই মুহূর্তটির জন্যে। এ পর্যন্ত ওর জানা আছে কি কি ঘটবে। এরপর থেকেই সব কিছু আবছা। কোনো ধারণাই নেই তার কি ঘটতে চলেছে এই খেলার পর। তাই ভেতর ভেতর একটু উত্তেজিত হয়ে উঠল সে। কিন্তু আশ্চর্য সাদামাটাভাবে শেষ হয়ে গেল খেলা। 3 মিনিটের মধ্যেই 8,000 ম্যাকাও পতাকা জিতে ফেলল রানা। যুবতী তাস সাফল করবার অস্বাভাবিক নৈপুণ্য রানাকে বিস্মিত করতে পারল না, কারণ রানা আরও কিছু বিষয়ের অপেক্ষা করছিল। কিন্তু কিছুই ঘটল না। সাদামাটাভাবে খেলা শেষ হয়ে যেতেই যন্ত্রচালিতের মতো উঠে চলে গেল মেয়েটা টেবিল থেকে। বোকার মতো বসে রইল রানা। এখন কি করবে সে? লাল প্লেগ কটা ভাঙিয়ে নিল রানা কাউন্টার থেকে। তারপর নেমে এলো নিচতলায়। ভাবল রাস্তায় কিছুক্ষণ পায়চারি করে দেহের আলস্যটা কাটিয়ে নেবে। ফুটপাত ধরে গজ 20 যেতেই পাশে এসে থামল একটা ট্যাক্সি। হাত নেড়ে নিষেধ করল রানা, লাগবে না। কিন্তু নাছোড়বান্দা ড্রাইভার স্লো স্পিডে চলতে থাকলো পাশাপাশি। বিরক্ত হয়ে চাইল রানা একবার গাড়িটার দিকে। আর ঠিক সেই মুহূর্তে গাড়ির ভেতরের কার্টিসি লাইটটা একবার জ্বলেই নিভে গেল। ড্রাইভিং সিটে বসে আছে লিউ ফুচুং। বিনা বাক্য ব্যয়ে দরজা খুলে পাশের সিটে উঠে বসল রানা। দ্রুত এগিয়ে চলল গাড়ি বড় রাস্তা ধরে। তুই খবর পেলে কি করে? জিজ্ঞেস করল রানা। তোর উপর নজর রাখবার জন্য লোক ছিল। আমাকে একটা ফোন করে দিয়েই ও তোর সাথে একই স্টিমারে ম্যাকাও চলে এসেছে। এখান থেকেও আবার কন্ট্যাক্ট করেছে আমাদের সঙ্গে ওয়্যারলেসে। আমি আগেভাগেই চলে এসেছি। রাত 11:30টায় এসে পৌঁছবে আমাদের সাবমেরিন। কাজ সেরে আজই ফিরে যাব আমরা। তুই আর হোটেল বেল্টমোরে যাসনি? না, পাগল নাকি? টিয়েন হংয়ের অবস্থা দেখেই সাবধান হয়ে গেছি আমি। টিয়েন হং মানে সেই হোয়াইট অ্যাঞ্জেলের জকি তো? ওর আবার কি হলো? কাল সন্ধ্যের সময় খুন হয়েছে ও নিজের ঘরে। সমস্ত ঘর লণ্ডভণ্ড। বুকের ওপর ছুরি দিয়ে গেঁথে রেখে গেছে নোটগুলো। লিয়ংয়ের কাজ। কিছুক্ষণ চুপ করে রইল দুজন। তারপর রানা জিজ্ঞেস করল, এখানে সাবমেরিন আসছে কি করে? স্মাগলিং চ্যানেলটা ক্লোজ করে দেব চিরতরে। বেইজিং থেকে হুকুম এসেছে, ধ্বংস করে দাও। পর্তুগিজ এলাকায় এ ধরনের কাজ করলে তুমুল আন্দোলন হবে না? হতে পারে, হয়তো দুনিয়া ফাটিয়ে চিৎকার করবে। কিন্তু আমাদের কাজ আমাদেরকে করতেই হবে। আমি তো বুঝি না, তামাম দুনিয়া দখল করে সীমান্ত থেকে মাত্র 50 গজ দূরের এই ছোট্ট জায়গাটা কেন বাদ রাখল গণচীন সরকার? যত রাজ্যের অকাজ কুকাজ সবই এখানে। আফিম আর স্বর্ণের ঘাঁটি। এখানে না আছে ইনকাম ট্যাক্স, না আছে এক্সচেঞ্জ কন্ট্রোল। ফরেন কারেন্সি আর সোনা আমদানি রপ্তানির উপর কোনোই বাধা নিষেধ বা নিয়ন্ত্রণ নেই। দিনের পর দিন অসহ্য হয়ে উঠছে। এদের সঙ্গে আবার হাত মিলিয়েছে হংকংয়ের যত গুন্ডা পান্ডা। কিভাবে ধ্বংস করবি? কোনো প্ল্যান নিয়েছিস? সাবমেরিনে আসছে 30 জন এক্সপার্ট। টিএনটি আর বাজুকা থাকবে। দরকার হলে ট্যাঙ্ক নামিয়ে দেব। কিন্তু তোর প্ল্যানটা আগে বল। তুই তো শালা মেয়েদের সঙ্গে জড়িয়ে পড়েছিস। ওকে বের করে আনবি কী করে? কী ঠিক করেছিস? আমার উপর তো অর্ডার দেওয়া হয়েছে এইসব হাঙ্গামার আগেই তোকে নিরাপদ দূরত্বে যেন সরিয়ে ফেলি। তোর প্ল্যানটা কি শুনি? টাইম বোম ঠিক কটার সময় ফাটাবি? 0 আওয়ারে, ঠিক রাত 12টায়। আমি একটা প্ল্যান ঠিক করেছি, মন দিয়ে শোন। মন দিয়ে শুনবার আর সুযোগ হলো না। হঠাৎ গলার স্বর বদলে ফুচুং বলল, খুব সম্ভব আমাদের পেছনে লেজ লেগেছে রানা। সামনেও আছে, পেছনেও। 2টো গাড়ি। পেছনে তাকাস না। ওই যে সামনের ওপেলটা দেখা যাচ্ছে, 2জন লোক বসা। 2টো রেয়ার ভিউ মিরর লাগানো আছে ওতে। আমাদের লক্ষ্য করছে অনেকক্ষণ ধরে। পেছনে সাদা একটা স্পোর্টস মডেল জাগুয়ার আছে আরও 2জন। এতক্ষণ ছিল না, এই মিনিট 5 হলো দেখছি। কিছু একটা গোলমাল হয়ে গেছে। তুই রেডি থাকিস আর লক্ষ্য রাখিস। আমি পরীক্ষা করে দেখি সত্যি ওরা চ্যাংয়ের লোক কিনা। জোরে অ্যাক্সেলারেটর চেপে ইগনিশন সুইচ অফ করে দিল ফুচুং। ঠাস করে পিস্তলের মতো একটা শব্দ বেরোলো এক্সস্ট পাইপ দিয়ে ইঞ্জিন ব্যাকফায়ার করতেই। সাথে সাথেই পেছনের 2জন লোকের হাত পকেটে ঢুকল। ঠিক করেছিস, আওয়াজ হতেই পকেটে হাত ঢুকেছে ওদের অভ্যাস বসে। তুই এক কাজ কর ফুচুং, আমাকে নামিয়ে দে এখানে। তোকে কিছুই বলবে না ওরা।
আমার সাথে সাথে তুই ধরা পড়লে ক্ষতি হয়ে যাবে অনেক। শাট আপ। একবার কড়া করে চাইল ফুচুং রানার দিকে। মায়ার কাছে গিয়ে বীরত্ব দেখাস, এখানে নয়। তোকে এখন নামিয়ে দিলে আমার চাকরি থাকবে মনে করেছিস? তাছাড়া আমাকে ভীতুই বা মনে করলি কেন? তুই তোর ওই খেলনাটা বের করে তৈরি থাক। হাতের টিপটা আগের মতোই আছে তো? তাহলে আর চিন্তা নেই, বসে বসে দেখ কেমন ঘোল খাইয়ে দিই শালাদের। মনে আছে সেইবার সাইগনে দুজনকে বিপদে পড়েছিলাম? সেই রকম পিস্তলের খেল একটু দেখাতে হবে দোস্ত। আলগোছে পিস্তলটা শোল্ডার হোলস্টার থেকে বের করে হাতের মুঠোয় নিল রানা। ওর মনের মতো কাজ পেয়েছে এইবার। লম্বা সোজা রাস্তাটায় লোকজন বিশেষ নেই। 40 মাইল স্পিডে চলছে ওরা। ধীরে ধীরে এগিয়ে আসছে জাগুয়ার, আর হাত পাচে কাছে। ঠিক এমনই সময় ঘ্যাচ করে হঠাৎ ফুল ব্রেক করল ফুচুং। সাবধান না থাকলে রানা নাক ছেঁচে যেত ড্যাশবোর্ডে। বিশ্রী শব্দ তুলে অল্প খানিকটা স্কিড করে থেমে পড়ল গাড়িটা। সাথে সাথেই পেছন থেকে জোরে এক ধাক্কা মারল এসে জাগুয়ারটা। প্রচণ্ড একটা ধাতব শব্দ হলো। জাগুয়ারের সামনের উইন্ডস্ক্রিন ভেঙে পড়ে গেল চুর হয়ে। ধাক্কার চোটে কয়েক ফুট এগিয়ে গেল রানাদের ট্যাক্সিটা। এবার ফার্স্ট গিয়ারে দিয়ে পেছনের বাম্পারটা জাগুয়ারের সাথেই ভেঙে রেখে এগিয়ে চলল ফুচুং। কি দেখলেই? জিজ্ঞেস করল ফুচুং গর্বের হাসি এসে। রেডিয়েটর গ্রিল বার্স্ট করেছে ব্যাটাদের, নাকটা চ্যাপটা হয়ে গেছে, উইন্ডস্ক্রিন গায়েব। পেছনে ফিরে বসল রানা। ততক্ষণে অনেক দূর চলে এসেছে ওদের ট্যাক্সি। থেতলে চাকার সঙ্গে আটকে যাওয়া উইং দুটো তুলবার চেষ্টা করছে লোক দুজন গাড়ি থেকে নেমে। অল্পক্ষণে আবার চালু করতে পারবে, সন্দেহ নেই। এতেই যুদ্ধ ঘোষণা করা হয়ে গেছে। ওই দেখ, ওপেলটা রাস্তার একপাশে থেমে দাঁড়াচ্ছে। মাথা নিচু করে ফেল, গুলি চালাতে পারে ওরা, সাবধান। ছুটলাম। পিঠের কাছে অনুভব করতে পারল রানা। থার্ড গিয়ারে ফুল অ্যাক্সিলারেটর দিয়েছে ফুচুং। রানা বসে পড়েছে নিচে সিট ছেড়ে। সিটের উপর আধশোয়া অবস্থায় চোখ দুটো ড্যাশবোর্ডের চেয়ে একটু উঁচু রেখে এক হাতে চালাচ্ছে ফুচুং। শাঁ করে ওপেলের পাশ দিয়ে বেরিয়ে গেল ট্যাক্সিটা। সাথে সাথে রিভলভারের তীক্ষ্ণ আওয়াজ এলো কানে। একটা গুলি বডিতে এসে লাগলো ঠং করে। বোধহয় চাকা সই করেছিল। আর দ্বিতীয় গুলিটা উইন্ডস্ক্রিন ফুটো করে একরাশ কাচের টুকরো ছড়ালো গাড়িময়। তৃতীয় গুলিটা কি হলো বোঝা গেল না। একটা অশ্লীল চীনা গালি বেরিয়ে এলো ফুচুংয়ের মুখ থেকে। পেছনের সিটে চলে গেল রানা। পিস্তলের বাট দিয়ে ঠুকে পেছনের কাঁচটা ভেঙে ফেলল। ওপেলটা এবার তেড়ে আসছে ওদের দিকে, যেন রাগে অগ্নিশর্মা। জ্বলছে ওর দুই চোখ। হেডলাইট সই করতে যাচ্ছিল রানা। ফুচুং বলল, এখন গুলি করিস না, সামনে একটা শার্প টার্ন নিচ্ছি, ঘুরেই দাঁড়িয়ে পড়ব, তখন গুলি করিস। ফুচুংয়ের কণ্ঠস্বর কেমন যেন অদ্ভুত শোনাল। চট করে একটা হাতল ধরে ফেলল রানা, গাড়িটা ডান দিকে মোড় নিতেই। 3 সেকেন্ড দুই চাকার উপর চলে আবার সোজা হয়ে থেমে গেল ট্যাক্সি প্রথম বাড়িটার আড়ালে। ঝট করে দরজা খুলে বেরিয়ে গেল রানা গাড়ি থেকে। ওপেলটা তখন মোড় নিচ্ছে ভীষণ বেগে। টায়ারের ঘষায় বিশ্রী একটা শব্দ উঠছে রাস্তা থেকে। হেডলাইটটা ক্রমেই সরে আসছে ডান দিকে। হেলে গিয়েছে গাড়িটা ডান ধারে। রানা বুঝল এখনই সময়, সোজা হবার আগেই শেষ করতে হবে। 3টে অব্যর্থ গুলি লক্ষ্যভেদ করল। আর সোজা হলো না ওপেলটা। রাস্তার মাঝের আইল্যান্ডে উঠে কোনাকুনি ধাক্কা খেল একটা গাছের সঙ্গে। আবার রাস্তায় নেমে সোজাসুজি গুঁতো মারল একটা ল্যাম্পপোস্টকে। তারপর কয়েক হাত পিছিয়ে এসে কাত হয়ে উল্টে পড়ে গেল। প্রচণ্ড ধাতব শব্দ ধ্বনি প্রতিধ্বনি তুলল বাড়িগুলোর গায়ে। হঠাৎ লক্ষ্য করল রানা আগুন দেখা যাচ্ছে গাড়ির মুখ থেকে। গাড়ি থেকে বেরোবার চেষ্টা করছে একজন লোক। রানা বুঝল এখন যে কোনো মুহূর্তে ভ্যাকিউম পাম্প বেয়ে এগিয়ে আগুনটা ফুয়েল ট্যাঙ্কে পৌঁছে যাবে। তাহলে আর বেরোতে হবে না ভেতরের কাউকে। দ্রুত এগিয়ে যাচ্ছিল রানা সেদিকে। এমন সময় একটা গোঙানি শব্দে চমকে ঘুরে দাঁড়ালো সে। দেখল মাথাটা ঝুলে পড়েছে ফুচুংয়ের। গড়িয়ে পড়ল সে সিট থেকে গাড়ির মেঝেতে। জ্বলন্ত ওপেলের কথা ভুলে ছুটে এসে দাঁড়ালো রানার ট্যাক্সির পাশে। এক ঝটকায় দরজা খুলেই দেখল চারদিকে রক্ত লেগে আছে। ফুচুংয়ের বাম হাতের আস্তিন পর্যন্ত চুপচুপে ভেজা তাজা রক্ত। আবার সিটের উপর টেনে তুলল রানা ফুচুংকে। চোখ মেলে চাইল ফুচুং। রানা, জলদি পালা, এক্ষুনি ওই জাগুয়ারটা এসে পড়বে, ডাক্তারের কাছে নিয়ে চল আমাকে।
ঠিক আছে, তুই একটু সরে বস, কিচ্ছু ভাবিস না। সাঁ করে বেরিয়ে গেল গাড়িটা জ্বলন্ত ওপেলকে পেছনে ফেলে। রাস্তায় ইতিমধ্যে কিছু লোক জড়ো হয়ে তামাশা দেখতে লেগেছে। সোজা চল, খানিকটা দূরে গিয়ে ডান দিকের রাস্তায় উঠে পড়বি। কিছু দেখা যাচ্ছে আয়নায়? জানতে চাইল ফুচুং। একটা হেডলাইট দেখা যাচ্ছে। ওটা পুলিশের মোটরসাইকেল না জাগুয়ারের অবশিষ্ট এক চোখ বোঝা যাচ্ছে না। 100 গজ দূরে আছে, দ্রুত এগিয়ে আসছে এই দিকে। ছুটে চল, লুকাতে হবে না আমাদের কোথাও। সিনেমা হল আছে একটা সামনে, ডান দিকে ঘোরা। ওই যে বায়ে দেখা যাচ্ছে আলোগুলো, ওটাই সিনেমা হল। এসে গেছি, স্পিড কমা, জলদি বায়ে কাট। হ্যাঁ, সোজা ঢুকে পড়ো ওই গাড়িগুলোর পাশে, লাইট অফ। ব্যাস। 20-25টা গাড়ি দাঁড় করানো আছে। দুটো গাড়ির মাঝখানে ফাঁক পেয়ে সেখানে ঢুকে পড়ল রানা। চুপচাপ কেটে গেল 3 মিনিট। পাশ ফিরে পেছন দিকে চাইল না। একটা মরিস মাইনর আর অস্টিন A40 এসে ঢুকলো গেট দিয়ে। ভদ্রলোকের মতো নেমে চলে গেল যাত্রীরা টিকিট কাউন্টারের দিকে। একটা ছোকরা পান বিড়ি সিগারেট হেঁকে চলে গেল। দরজার গায়ে হেলান দিয়ে দাঁতের দাঁত চেপে বসে আছে ফুচুং। দুর্বল কণ্ঠে বলল, আর 3 মিনিট দেখব, তারপর আমাকে কোনো ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। একটু সহ্য করে থাক ভাই, বেশিক্ষণ লাগবে না। তোর বুদ্ধিটা বোধহয় কাজে লেগে গেল। এ যাত্রা বেঁচেই গেলাম বোধহয়। তীক্ষ্ণ দৃষ্টি বুলালো রানা পেছনের অন্ধকারে। কারো দেখা নেই। আশপাশের গাড়িতেও কোনোরকম সন্দেহজনক কিছু পেল না সে। ভাবছে এক্ষুনি ডাক্তারের উদ্দেশ্যে রওনা হবে, না আরও 2-1 মিনিট অপেক্ষা করবে। এমন সময় নাকে এলো আফটারশেভ লোশনের গন্ধ। পর মুহূর্তে একটা কালো মূর্তি উঠে এলো মাটি ফুঁড়ে ঠিক জানালার পাশে। হাতের সাইলেন্সার লাগানো পিস্তল সোজা রানার কপালের দিকে ধরা। ফুচুংয়ের ধারের জানালা দিয়ে একটা মৃদু গম্ভীর কণ্ঠস্বর শোনা গেল, চিৎকার করবার চেষ্টা করো না, ধীরস্থিরভাবে পরাজয় মেনে নাও, নইলে অসুবিধায় পড়বে। রানা ওর পাশের লোকটার ঘর্মাক্ত মুখের দিকে চাইল ভালো করে। চোখ দুটো হাসছে ওর টিটকারির হাসি। ফিসফিস করে বলল, লক্ষ্মী ছেলের মতো বেরিয়ে এসো বাইরে। আমাদের শুধু তোমাকে দরকার, নইলে দুজনেরই লাশ নিয়ে যেতে হবে আমাদের। রানা ঘাড় ফিরিয়ে চাইল ফুচুংয়ের দিকে। ব্যথায় কুঁচকে গেছে ওর গাল দুটো। যে কোনো মুহূর্তে জ্ঞান হারাতে পারে। এক্ষুনি চিকিৎসা দরকার। প্রচুর রক্তক্ষরণে ফ্যাকাশে দেখাচ্ছে ওকে। সাইলেন্সার লাগানো পিস্তল ধরা আছে ওর গলার উপর ঠেসে। আশপাশের কারো কাছ থেকে সাহায্য পাওয়ার আশা নেই। সিনেমা হলের পার্কিং কর্নারটা অন্ধকার মতো। কাছেই কয়েকটা স্টেশনারি দোকান আছে। তাদের কাছ থেকে কোনো সাহায্য পাওয়া যাবে না? দেখা যাক। আমি নেমেই যাই ড্রাইভার। দুজন একসাথে মারা পড়ার চাইতে আমার নেমে যাওয়াই ভালো। সম্ভব হলে ফিরে এসে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। নিজের দিকে লক্ষ্য রেখো। রানার কথাটা শেষ হতেই ওর পাশের দরজাটা খুলে গেল। তখনও পিস্তলটা ধরা আছে রানার দিকে স্থিরভাবে। ওপাশের লোকটা বলল, তোমাকেও ছাড়া হবে না বাবাজি। তোমার অপরাধের শাস্তিও সময় মতো পাবে। এখন আপাতত তুমি আহত, হাঁটিয়ে নিতে পারবো না, তাই রেখে যাচ্ছি। কিন্তু ম্যাকাও ছেড়ে যাবে কোথায়? ড্রাইভারগিরি ভুলিয়ে দেয়া হবে তোমাকে। আমি দুঃখিত বন্ধু। করুণ ক্লান্ত শোনালো ফুচুংয়ের কণ্ঠস্বর। তোমাকে বদমাইশগুলোর হাত থেকে রক্ষা করতে পারলাম না। আমি। এটুকু বলার পরই ঠক করে বেশ জোরে একটা শব্দ হলো ওপাশের লোকটার পিস্তলের বাটটা ফুচুংয়ের কানের পেছনে আঘাত করতেই। নীরবে কাত হয়ে ঢলে পড়ল ফুচুংয়ের ক্লান্ত দেহ। দাঁতে দাঁত ঘষল রানা। পেশিগুলো দৃঢ় হয়ে উঠল ওর দেহের। দুটো পিস্তলের দিকে চাইল সে একবার নিষ্ফল আক্রোশে। ওর ওয়ালথারটা হোলস্টার থেকে বের করবার সময় পাওয়া যাবে না। 4টে চোখ লোভাতুর দৃষ্টি মেলে অপেক্ষা করছে ওর জন্য। ছুতো খুঁজছে যেন খুন করবার। ও কিছু একটা করবার চেষ্টা করুক, তাই চাইছে ওরা আন্তরিকভাবে। নিজেকে সামলে নিল রানা। নেমে এলো সে গাড়ি থেকে। হত্যার চিন্তা ছাড়া আর কোনো চিন্তাই করতে পারল না সে এই মুহূর্তে। সোজা গেট দিয়ে বেরিয়ে যাও, স্বাভাবিক থাকো। আমাদের পিস্তল তৈরি থাকলো, কোনো চালাকির চেষ্টা করলে। কথাটা শেষ করল না। আফটারশেভ লোশন মাখা লোকটা। ওর ডান হাতটা এখন কোটের পকেটে চলে গেছে। রানা ফিরে দেখল দ্বিতীয় জনেরও একই অবস্থা। হাত চলে গেছে কোটের পকেটে। অদৃশ্য হয়েছে পিস্তলটা।
স্টেশনারি দোকানগুলোর পাশ দিয়ে বেরিয়ে এলো তিনজন রাস্তার উপর দ্রুত পায়ে। আকাশে চাঁদ উঠেছে আধখানা। 11। সাদা জাগুয়ারটা রয়েছে গেটের বাইরে ডান ধারের দেয়াল ঘেঁষে। রাস্তার পিস্তলটা বের করে নিল একজন। রানা বাধা দিল না। নীরবে ড্রাইভারের পাশের সিটে উঠে বসল সে। পিস্তলটা তৈরি থাকলো, কোনোরকম কৌশল করতে চেষ্টা করলেই মারা পড়বে রানা। পেছনের সিটে উঠে বসে বলল একজন, চললাম কোথায় জানতে পারি? সেটা দেখতেই পাবে। চলতে আরম্ভ করল গাড়ি। স্ট্রিট অফ হ্যাপিনেসের উজ্জ্বল বাতি ছাড়িয়ে হোটেল সিসিলকে বাম ধারে রেখে ছুটল ওরা সামনে। রানা বুঝল চ্যাংয়ের আসল আড্ডায় নিয়ে যাওয়া হচ্ছে ওকে। কয়েকটা ডাইভারশনে স্পিড একটু কমল, বাকি সময় 70-এর নিচে নামছে না কাঁটা। গাড়িটাকেই অ্যাক্সিডেন্ট করবার চেষ্টা করবে সে? এত স্পিডে অ্যাক্সিডেন্ট হলে মৃত্যুর সবচেয়ে বেশি সম্ভাবনা ওর নিজেরই। সেই জন্যই বোধহয় ওকে ড্রাইভারের পাশের সিটে অর্থাৎ ডেথ সিটে বসানো হয়েছে। সামনে সোজা রাস্তাটার পাশে সারি সারি ল্যাম্পপোস্ট মেট্রোনোমের টোকার মতো টিকটিক করে পার হয়ে যাচ্ছে। হু হু করে বাতাস, ধুলোবালি আর পোকা মাকড় আসছে ভাঙা উইন্ডশিল্ড দিয়ে। মাথাটা নিচু করে চ্যাংয়ের কাল্পনিক প্রশ্নের উত্তর তৈরি করতে করতে চলল রানা। আধ ঘন্টা চলবার পর ডান দিকে মোড় নিল গাড়িটা। কোথায় চলেছে রানার জানাই আছে। গাড়িটা থেমে দাঁড়ানোর আগে মাথা তুলল না সে ওপরে। একটা প্রকাণ্ড গেটের সামনে দাঁড়িয়েছে গাড়ি। গেটের দুপাশে দুটো সেন্ট্রি ঘর। সমস্ত এলাকাটা উঁচু দেয়ালে ঘেরা। বোতাম টিপতেই মোটা একটা কর্কশ কণ্ঠ শোনা গেল অ্যাম্প্লিফায়ারের মাধ্যমে। বলুন। মাসুদ রানা। ড্রাইভার জবাব দিল উঁচু গলায়। ঠিক আছে, ঢুকে পড়ো। ঘড়ঘড় করে খুলে গেল গেট। ভেতরে ঢুকে রানা দেখল গাছপালার আড়াল থেকে একটা সুন্দর দোতলা বাড়ির কিছু অংশ দেখা যাচ্ছে। পেছন ফিরে দেখল ধীরে বন্ধ হয়ে গেল গেট। একটা উঁচু ঢিবি ঘুরতেই বাড়িটার সামনে এসে উপস্থিত হলো ওরা। বেরো, আদেশ করল ড্রাইভার। মরা পোকা আর মাছের রক্তে লাল হয়ে আছে ওর মুখটা। নেমে এলো রানা গাড়ি থেকে। সামনে পেছনে চলল দুজন পিস্তল হাতে। হেয়ার ড্রেসিং সেলুনে যেমন 2 পাল্লা সুইং ডোর থাকে, তেমনি একটা দরজা দিয়ে ঘরে প্রবেশ করল ড্রাইভার। রানা বুঝল এই সুযোগ। পেছন থেকে পিস্তলের গুঁতো খেয়ে এগিয়ে গেল সে। ঘরের ভেতর কয়েকটা সোফা পাতা, লোকজন নেই। পেছন থেকে 2 বাহু চেপে ধরে শূন্যে তুলে ফেলল সে ড্রাইভারকে। তারপর ঘুরে দাঁড়িয়ে প্রবল বেগে ছুড়ে দিল ওকে সুইং ডোরের উপর। পেছনের লোকটা মাত্র অর্ধেকটা শরীর বের করেছিল দরজা দিয়ে। এই প্রচণ্ড সংঘর্ষে পড়ে গেল চিত হয়ে। ড্রাইভারটা ঘুরে দাঁড়ালো রানার দিকে। ধাই করে একটা ঘুষি পড়ল ওর নাক বরাবর। আর সাথে সাথেই রানার আরেকটা হাত তীব্র আঘাত করল ওর কবজির উপর। ছিটকে সশব্দে মাটিতে পড়ল পিস্তলটা। পেছনের লোকটা সামলে নিয়েছে ততক্ষণে। দরজার ফাঁক দিয়ে ওর পিস্তলটা বেরিয়ে খুঁজছে রানাকে। ডাইভ দিয়ে শুয়ে পড়ল রানা মাটিতে। ড্রাইভারের পিস্তলটা তুলে নিয়ে দ্রুত 2টো গুলি করল সে পেছনের লোকটার কবজি লক্ষ্য করে। চিৎকার করে পড়ে গেল সে দরজার ওপাশে। এদিকে জুতো শুদ্ধ এক পা দিয়ে চেপে ধরল ড্রাইভার রানার ডান হাত। এক লাথিতে রানার হাত থেকে খসে পড়ল পিস্তলটা। এবার ঝাঁপিয়ে পড়ল সে রানার উপর। 2 হাতে চুলের মুঠি চেপে ধরে ঠুকতে আরম্ভ করল মুখটা মেঝের উপর। নাক বাঁচাবার জন্যে একপাশে ফিরিয়ে রাখল রানা মুখ। পিস্তলটা নাগালের মধ্যেই রয়েছে। যে আগে তুলতে পারবে তারই জয়। কিছুক্ষণ নীরবে বন্য জন্তুর মতো যুদ্ধ করল দুজন। অনেক চেষ্টা করে হাঁটু ভাঁজ করল রানা। তারপর এক ঝটকায় নামিয়ে দিল লোকটাকে গলায় পা দিয়ে। রানার উঠে দাঁড়াবার আগেই বিদ্যুৎ গতিতে উঠে দাঁড়ালো ড্রাইভার এবং হাঁটু দিয়ে প্রচণ্ড জোরে মারল রানার থুতনিতে। মাথার মগজ পর্যন্ত নড়ে উঠল এই আঘাতে। টাল সামলাতে না পেরে পড়ে গেল ও মাটিতে। আর সঙ্গে সঙ্গে মাথা নিচু করে ডাইভ দিয়ে পড়ল ওর উপর লোকটা। পেটটা বাঁচাবার জন্যে সরে যাবার চেষ্টা করল রানা। মাথাটা এসে পড়ল ওর পাঁজরের উপর। অসহ্য ব্যথায় একটা অদ্ভুত বিকৃত গোঙানে বেরিয়ে এলো রানার মুখ দিয়ে। কিন্তু সামলে নিল সে। বাঁচতেই হবে তাকে। একপাশ ফিরে লোকটার 2টো হাতই পিঠ দিয়ে চেপে ধরল রানা। তারপর বাম হাতে 2টো ওজনদার লেফট হুক চালিয়ে দিল। মাথাটা একটু উঁচু করতেই ডান হাতটা চালালো
দাও দিয়ে কোপ মারার মতো লোকটার কাঁধের পেশির উপর। টলতে টলতে উঠে দাঁড়ালো লোকটা। চিতাবাঘের মতো ঝাঁপিয়ে পড়ল রানা ওর উপর। পোকামাকড়ের রক্তের সঙ্গে মিশল ওর নাক দিয়ে বেরোনো টাটকা তাজা রক্ত। থেতলে গেল ওর নাকটা রানার প্রচণ্ড ঘুষিতে। দুটো হাত খসে পড়ল মোজাইক করা মেঝের উপর। এবার ওর একটা হাত ধরে ফেলল রানা। অন্য হাতে বেল্টটা শক্ত করে ধরে শূন্যে তুলে ফেলল ওকে। এক পাক ঘুরে সর্বশক্তি দিয়ে ছুঁড়ে মারল সে দেহটা দেয়ালের গায়ে। দেয়ালে ধাক্কা খেয়ে মাটিতে পড়ল দেহটা, আর উঠল না। হাঁপাচ্ছে রানা, ফুলে ফুলে উঠছে ওর প্রশস্ত বুক। ধীরে ধীরে সোজা হয়ে দাঁড়ালো সে। ঘামে ভেজা চুলের মধ্যে বাম হাতের আঙুলগুলো চালিয়ে দিল। ফুচুংয়ের প্রতিশোধ নিতে পেরে একটা আত্মতৃপ্তি বোধ করল সে। কাট! চমকে ঘুরে দাঁড়ালো রানা। দেখল 2 হাত কোমরে রেখে পা ফাঁক করে দাঁড়িয়ে আছে চ্যাং। 2 পাশে 2 জন সহকারী। ডান পাশে রিভলভার হাতে দাঁড়িয়ে আছে লোবো। পাশের লোকটাকে চিনতে পারল না সে। মনে হলো দেখেছে কোথাও, যেন সিনেমার শুটিং হচ্ছে। মারপিটের সিন শেষ হতেই ডিরেক্টর চিৎকার করে বলল, কাট! কতক্ষণ ধরে ওরা চুপচাপ দাঁড়িয়ে এই মারামারি দেখছিল কে জানে। শার্টের আস্তিন দিয়ে চোখ মুখের ঘাম মুছে নিল রানা, যেন কিছুই হয়নি এমনই ভাবে। দেখল জ্বলন্ত দৃষ্টিতে চেয়ে আছে ওর দিকে চ্যাংয়ের তীব্র 2টি চোখ। চীনা ভাষায় কিছু বলল চ্যাং ওর সহকারীদের। তারপর ঘুরে একটা দরজা দিয়ে চলে গেল বাড়ির ভেতর। এগিয়ে এলো লোবো আর তার সাথের লোকটা। সাথের লোকটাকে আহতদের তদারকির নির্দেশ দিয়ে নিজে রানার ভার গ্রহণ করল লোবো। পেছন থেকে মেরুদণ্ডের উপর রিভলভারের নলের গুঁতোয় রানা বুঝল সামনে এগোতে হবে ওকে। দরজা দিয়ে ঢুকে একটা ডাইনিং রুম। বড় একটা টেবিলের 2 পাশে 12টা করে চেয়ার। টেবিলের মাথায় একটা কারুকার্য খচিত চেয়ার দেখে বোঝা গেল ওটা চ্যাংয়ের আসন। ডাইনিং রুম থেকে বেরিয়ে একটা বারান্দা। কিছু দূর গিয়ে আবার 2টো ঘর পেরিয়ে ভারী পর্দা তুলতেই অবাক হয়ে গেল রানা। একটা মোটা খুঁটির সাথে আষ্ঠে পৃষ্ঠে বাঁধা রয়েছে মায়া ওয়াং। শরীরে কয়েকটা আঘাতে লাল দাগ হয়ে আছে। রানাকে দেখে ওর 2 চোখে আশার আলো জ্বলে উঠেই দপ করে নিভে গেল পেছনে লোবোর উপর চোখ পড়তে। মাথাটা নিচু করল সে। অল্প দূরে একটা টেবিলের ওপাশে বসে আছে চ্যাং। কালো আলখেল্লা, মাথায় টাক, থুতনিতে 2-4টে দাড়ি আর অসম্ভব বড় বড় কান। মনে হচ্ছে যেন চীনা জাদুকর। শির দ্বারায় আরেকটা গুঁতো খেয়ে ঘরে ঢুকে পড়ল রানা। এগিয়ে গিয়ে একটা চেয়ারে বসতে যাচ্ছিল রানা। একটা হান্টারের বাড়ি পড়ল পিঠের উপর। ইলেকট্রিক হুইপ। বিদ্যুৎ পৃষ্ঠের মতো থমকে দাঁড়িয়ে গেল রানা। দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছে একজন, হাতে 3 ফুট লম্বা হান্টার। এটা দিয়েই মারা হয়েছে মায়াকে। মাথার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল রানার। কিন্তু এখন সংযম হারালে অনিবার্য মৃত্যু। দাঁতে দাঁত চেপে সহ্য করল সে। চ্যাংয়ের মুখে কৌতুকের হাসি ফুটে উঠেই মিলিয়ে গেল। দাঁড়িয়ে থাকো, বসতে কে বলেছ তোমাকে? বলল চ্যাং। ব্যাপার কি? এভাবে আমাকে ধরে এনে মারধর করা হচ্ছে কেন? এ কথার উত্তর না দিয়ে আবছা একটা ইঙ্গিত করল চ্যাং লোবোকে। রিভলভারটা হোলস্টারে ঢুকিয়ে রেখে আরেকটা খুঁটির সাথে বেঁধে ফেলল সে রানাকে। ঘরের চারদিকে চোখ বুলিয়ে দমে গেল রানা। বুঝল এটা চ্যাংয়ের টর্চার চেম্বার। বাধা শেষ হতেই মুখ খুলল চ্যাং। কেন মারধর করা হচ্ছে জিজ্ঞেস করছিলে? তুমি বলো দেখি কেন? আমি তো বুঝতে পারছি না কি অপরাধ করেছি আমি তোমাদের কাছে। তোমাদের কাজ করেছি, টাকাও পেয়ে গেছি, ব্যাস চুকে গেছে। আমার পেছনে 1 পাল কুকুর লেলিয়ে দেবার মানে কি? যেমন কুকুর তেমন মুগুর দিয়ে দিয়েছি। আমার তো মনে হয় না তাতে আমার কোনো দোষ হয়েছে। ব্যাপারটা বোঝুনি এখনও। একটু আপ টু ডেট করে দিচ্ছি তোমাকে। অল্পক্ষণ আগে হংকংয়ের সাথে টেলিফোনে আলাপ হয়েছে। তারা তোমার সম্পর্কে অদ্ভুত সব কথাবার্তা বলছে। এবার নিশ্চয়ই আন্দাজ করতে পেরেছ তোমাকে এখানে ধরে আনবার কারণটা। না, পারিনি। মাথার মধ্যে দ্রুত চিন্তা চলছে রানার। তবে শোনো, বিশ্বস্ত সূত্রে জানা গেছে যে তুমি অরুণ দত্ত নও। সত্যিকার অরুণ দত্ত এখন সাংহাই হাজতে। অরুণ দত্তের বাবা মা তোমার ফটো দেখে চিনতেই পারেনি। ঠিক, আসলে আমি অরুণ দত্ত নই, অম্লান বদনে বলল রানা। কাজটা আমি অরুণ দত্তের কাছ থেকে নিয়েছিলাম। ও ভয় পাচ্ছিল এই কাজটা নিতে।
আমার টাকার দরকার ছিল, তাই ওর নাম ভাড়িয়ে চলে এসেছি। গাড়িতেই উত্তরটা তৈরি করেছে রানা। চমৎকার, কিন্তু আমার কথা এখনো শেষ হয়নি। শেষ হলে উত্তর দিও। যে নোট জাল বলে দিয়েছিলে লিওংয়ের কাছে এবং নিজেকে মস্ত বড় জালিয়াত বলে প্রমাণ করতে চেষ্টা করেছিলে, তা আমাদের এক্সপার্ট পরীক্ষা করে রায় দিয়েছে এক বিন্দু নকল নয়, একেবারে খাঁটি। তারপর হারিয়ে গেল ল্যাংফু। তোমার উপর নজর রাখবার জন্যে নিয়োগ করা হয়েছিল ওকে। তারপর তোমার ঘরের দরজায় ফুটো পাওয়া গেল এবং পাশের ঘরের চাইনিজ সিক্রেট সার্ভিসের স্পাইটা আর এলো না হোটেলে ফিরে। তোমার অ্যাটাচে কেসের একটা গোপন কুঠুরিতে পিস্তলের একখানা সাইলেন্সার পাইপ পাওয়া গেল। তারপর জকি টিয়েন হংকে ঘুষ দেওয়া হয়েছে সন্দেহ করে তার ঘর সার্চ করতে বেরিয়ে পড়ল ওর বাক্স থেকে $2000। এই পর্যন্ত আসতেই চমকে উঠল রানা ভয়ানকভাবে। বুঝল ভুল যা হবার হয়ে গেছে, এবং নম্বর মিলিয়ে দেখা গেল সেগুলো তোমার টাকা। লিওং দিয়েছিল টাকাগুলো তোমাকে রেস খেলবার জন্যে, আর গত রাতে তোমাকে দেখতে পাওয়া গেল ওই হারামজাদির ঘরে। এইসব ঘটনা কি তোমাকে এখানে ধরে আনবার কারণ হিসেবে যথেষ্ট নয়? একটু থামল চ্যাং। এবার বলে ফেলো তুমি কে এবং কি উদ্দেশ্যে এসেছো। যেন সম্মোহন করছে এমনইভাবে একঘেয়ে কণ্ঠে কথাগুলো এক টানা বলে চলল চ্যাং। তীক্ষ্ণ চোখজোড়া রানার মুখের প্রতিটা ভাব পরিবর্তন লক্ষ্য করল অপলক নেত্রে। তারপর ধীরে চোখ ফেরালো মায়ার দিকে। চুপ করে থাকলো রানা। কি বলবে সে? সব ধরা পড়ে গেছে। এখন মিথ্যে গল্প বানিয়ে পার পাওয়া যাবে না। কি চুপ করে রইলে কেন? বলো, সব কথা বলতে হবে তোমাকে। চাইনিজ সিক্রেট সার্ভিস আমার বিরুদ্ধে কি প্ল্যান নিয়েছে বলতে হবে তোমার। মায়ের কাছ থেকে আমাদের সম্পর্কে কতটা জানতে পেরেছ তাও আমার জানা চাই। কোনো কথা বলল না রানা। বোবার মতো চেয়ে রইল শুধু। ভাবল এ ব্যাপারে চাইনিজ সিক্রেট সার্ভিসের যে হাত আছে তা চ্যাংয়ের অনুমান। এখনও কিছুই জানে না সে, নইলে সাবমেরিনের কথাও বলে ফেলত। শুধু এই একটা ব্যাপারই গোপন আছে এখনও চ্যাংয়ের কাছে, বাকি সবই তার জানা। এদের নির্যাতনের পদ্ধতি কি, কতক্ষণ সহ্য করতে পারবে সে? ঘড়ি দেখল 10:30। যতক্ষণ ব্যাপারটা এর কাছ থেকে চেপে রাখা যায় ততই লাভ। 1.5 ঘন্টা পর্যন্ত পারবে না সে টিকে থাকতে। বোঝা যাচ্ছে সোজা আঙুলে ঘি উঠবে না, আঙুলটা বাঁকিয়ে নিচ্ছি তাহলে। কথা আদায় করবার ব্যাপারে লোবর জুড়ি নেই, তাছাড়া ওর ব্যক্তিগত কিছু উৎসাহ আছে তোমার ব্যাপারে। কাজেই আর 2 মিনিটের মধ্যেই সত্যি কথা স্বীকার না করলে ওর সাহায্য গ্রহণ করতে বাধ্য হব আমি। 2 মিনিট পর উঠে দাঁড়ালো দস্যু চ্যাং। তুমি এখনও উপলব্ধি করতে পারছো না যুবক, কি ভয়ঙ্কর মৃত্যুদণ্ড তোমার জন্য অপেক্ষা করছে। তোমরা দুজনেই মৃত্যুদণ্ডে দণ্ডিত। কেউ ঠেকাতে পারবে না এই মৃত্যু। ভোর 6টার মধ্যেই পার্ল রিভারে ফেলে দেয়া হবে লাশ দুটো। কিন্তু সব কথা স্বীকার করলে এমন ধুকে ধুকে তিলে তিলে মরতে হতো না। অনেক যন্ত্রণা থেকে মুক্তি পেতে সহজ উপায়ে হত্যা করা হতো। দেখা যাক তোমার মত পরিবর্তন হয় কিনা। প্রথমে তোমার চোখের সামনে মায়াকে নির্যাতন করা হবে, তারপর ধরা হবে তোমাকে। মানুষের সহ্যেরও তো একটা সীমা আছে। আমি এখন বিশ্রাম করতে চললাম, এখনও ভেবে দেখো। 5 সেকেন্ড রানার চোখে চোখে চেয়ে রইল দস্যু চ্যাং। একটা অশ্রাব্য গালি বেরিয়ে এলো রানার মুখ থেকে। কপালের ভ্রুকুটিতে রাগ প্রকাশ পেল চ্যাংয়ের। দেয়ালের কাছে দাঁড়ানো লোকটার হাত থেকে হান্টারটা নিল সে নিজ হাতে। কাছে এগিয়ে আসতেই এক গাদা থুতু ছিটিয়ে দিল রানা ওর মুখের উপর। ভয়ঙ্কর রূপ ধারণ করল চ্যাংয়ের মুখ। ডান হাতের আস্তিন গুটিয়ে নিল সে। ওদিকে ছোট ছোট লোহার কাঁটা বসানো একজোড়া চামড়ার গ্লাভ হাতে পরে প্রস্তুত হয়ে নিয়েছে লোবো, যেন মুষ্টি যুদ্ধে নামতে যাচ্ছে কারো বিরুদ্ধে। 5 মিনিটের মধ্যেই প্রথমবারের মতো জ্ঞান হারালো রানা। 10 মিনিট পর আবার, তার 20 মিনিট পর আবার। চতুর্থ পর্বের সমাপ্তি এখানেই।